আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 12ই অগ্রহায়ণ 5ই জমাদিউসানি 27শে নভেম্বর। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি শ্যামলী দাস। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুরু হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ। সারা দেশের মতো সিলেটেও শুরু হয়েছে এই সপ্তাহ। আগামী 2রা ডিসেম্বর পর্যন্ত এই সপ্তাহ কেন্দ্রীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো একযোগে সারা দেশে উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে সিলেটে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে। জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। এতে বিভিন্ন খামারি, উদ্যোক্তা এবং প্রাণী সম্পদ সংশ্লিষ্ট প্রতিনিধিগণ অংশ নেন। মেলায় দুগ্ধজাত পণ্য, পোল্ট্রি, গবাদি পশু, মাছ সহ বিভিন্ন খাতের উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়। জেলার গোয়াইনঘাট উপজেলায় বিয়াম ল্যাবরেটরি স্কুলে প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিকে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে জেলার 9টি উপজেলা থেকে 30টি স্টল অংশ নেয়। এ উপলক্ষে সুনামগঞ্জ অনুরূপী কর্মসূচি পালন করে। জেলা উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারে প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভিল প্রধান অতিথি হিসেবে সপ্তাহের উদ্বোধন করেন। পরে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পশু সম্পদ খাতে বিশেষ অবদানের জন্য জেলার 39 জন নারী পুরুষকে সংবর্ধনা দেওয়া হয়। সপ্তাহ উপলক্ষে আয়োজিত 3 দিনব্যাপী মেলায় 31টি স্টল স্থান পেয়েছে। গণভোট অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার ড মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুসারে সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রয়েছে কিনা তা যাচাইয়ে গণভোটের বিধান প্রণয়নকল্পে প্রণীত হয়েছে এই অধ্যাদেশ। এতে আরো বলা হয়, 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে জুলাই জাতীয় সনদ 2025-এ এই সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রয়েছে কিনা তা যাচাইয়ের জন্য গণভোট উপস্থাপন করার লক্ষ্যে এই সনদটি জারি করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগে 14টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পদায়ন করা হয়েছে। এটি দেশের 166টি উপজেলার প্রথম ধাপে নতুন ইউএনও নিয়োগের অংশ। সিলেট বিভাগের নতুন ইউএনওদের মধ্যে সিলেট জেলায় 6টি, হবিগঞ্জে 5টি, মৌলভীবাজারে 2টি এবং সুনামগঞ্জের 1টি উপজেলা নতুন ইউএনও পাবে। সিলেট জেলার যেসব উপজেলায় নতুন ইউএনও যোগদান করেছেন সেগুলো হচ্ছে গোলাপগঞ্জ, বালাগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর ও বিশ্বনাথ। হবিগঞ্জের উপজেলাগুলো হল হবিগঞ্জ সদর, লাখাই, আজমেরীগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট। এছাড়া মৌলভীবাজারের কমলগঞ্জ ও জুড়ি উপজেলায় নতুন ইউএনও পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন ইউএনওরা আগামী 30শে নভেম্বরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করবেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান দুদিনের সফরে আজ সিলেটে আসছেন। এ সময় তিনি জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজে অংশ নেবেন। এছাড়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল তার সফর সঙ্গী হিসেবে থাকবেন। শহীদ ডাক্তার মিলন দিবস আজ। শামসুল আলম খান মিলনের 35তম মৃত্যুবার্ষিকী। 1990 সালের 27শে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় তৎকালীন স্বৈরশাসকের গুপ্ত বাহিনীর গুলিতে ডাক্তার শামসুল আলম খান মিলন নিহত হন। তার আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন আরও বেগবান হয় এবং এক ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটে। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
দুর্যোগ ব্যবস্থা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরফিন। সভায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রশিক্ষণ প্রদান, জনগণের মাঝে সচেতনতা তৈরি, বিল্ডিং কোড মেনে স্থাপনা তৈরির জন্য আহ্বান করা হয়। সভায় জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আজ 27 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকে কেন্দ্র করে নগরীতে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে মেট্রোপলিটন পুলিশ। এর ফলে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের 200 গজের মধ্যে জনসমাগম, মিছিল, উচ্চ শব্দ, মাইক ও লাউডস্পিকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে কোনো ধরনের অস্ত্র, বিস্ফোরক, ইট পাথর বহন এবং বহিরাগত বা অনুমোদিত ব্যক্তির প্রবেশ ও কঠোরভাবে সীমাবদ্ধ থাকবে। এবারে শুনুন কৃষি সংবাদ। কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে গতকাল সিলেটের গোলাপগঞ্জে। উফসি ও হাইব্রিড রোবো ধানের বীজ ও সার বিতরণ করা হয়। 500 কৃষকের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হবিগঞ্জের মাধবপুরে রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। উপজেলায় এবছরের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে রোপা আমন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস। উপজেলায় এবছরে 12,115 হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 50 হেক্টর বেশি। উৎপাদনের লক্ষ্যমাত্রা 45,562 মেট্রিক টন। তাছাড়া সরকারিভাবে 15 হেক্টর জমিতে 98টি প্রদর্শনী প্লট তৈরি করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 19 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 2। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।